আজকে একটি খুবই মারাত্মক রিপোর্ট এটি। সেটা হচ্ছে চলতি বছরের প্রথম ৫.৫ মাসে সারা দেশে ৫৯ জন রাজনৈতিক নেতাকর্মী খুন হয়েছে। এর মধ্যে বিএনপিরই ৪৫ জন, জামাতের ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ জন। এককভাবে বিএনপি শীর্ষে। এই শীর্ষে থাকাটা কোনো গর্বের না, গৌরবের না এবং অত্যন্ত দুঃখজনক। আরো বলা হচ্ছে দলীয় কোন্দল এবং অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। এর মধ্যে ২৩ জনই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। জামাতের ৫ জন, আওয়ামী লীগের ২ জন। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কোন্দলে নিহত ১৪ জন। বিএনপি জামাতের বিরোধে নিহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে ৬ জন বিএনপির, ৫ জন জামাতের। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সহিংসতায় নিহত হয়েছেন ৫ জন। তাদের মধ্যে ৩ জন বিএনপির, অন্য ২ জন আওয়ামী লীগের। এছাড়া আধিপত্য বিস্তার, এসব খুনের ১৩টি ক্ষেত্রে আধিপত্য বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদা না দেওয়া, জমি নিয়ে বিরোধ, পারিবারিক, ওয়াজ মাহফিলের টাকার হিসাব, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধে নানা কারণ বের হয়ে আসছে যে এই খুন খারাপির পেছনে। এবং সেখানে এটা একটা তথ্য, সেই তথ্যটা এসছে মানবাধিকার সংগঠন আইন এবং সালিশ কেন্দ্রের পরিসংখ্যান এবং সমকালের নিজস্ব তথ্য বিশ্লেষণে এইসব তথ্য এসছে। সবচেয়ে বেশি বিরোধের মধ্যে ১১টি খুনের ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এর পরের অবস্থান আছে রাজশাহী, সেখানে ৮ জন। এছাড়া ঢাকা বিভাগে ময়মনসিংহে ৩ জন, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগে ১ জন করে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ডক্টর তহিদুল হক বলছেন রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে অপরাধ কমবে না। এইচএম সাদাত হোসেন বলছেন, সাবেক সহকারী মহাপরিদর্শক, পুলিশ সদর দপ্তর, রাজনৈতিক নেতাকর্মী খুনের ঘটনা সবসময় রাজনৈতিক বিরোধে ঘটে না। এটা ঠিক, রাজনৈতিক বিরোধের থেকে দেখা যায় যে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, এই সমস্ত বা চাঁদার ভাগবটরা, এসব নিয়েই কিন্তু ঘটনাগুলো ঘটছে। ৫.৫ মাসে যদি এইরকম ৫৯ জন রাজনৈতিক নেতাকর্মী হয় ৫.৫ মাসে, তার মানে যদি ১ বছরে হিসাব করেন তাহলে দাঁড়ায় প্রায় ১০০ জনের উপর। ১ বছরে ১০০ জনের উপরে রাজনৈতিক নেতাকর্মী খুন হচ্ছে। কখন? যখন দেশে স্বৈরশাসন নেই, যখন আওয়ামী লীগের মতন এইরকম হানাদার বা হায়না রাজনৈতিক দল নেই, তারপরেও এই পরিমাণ খুনোখুনি হচ্ছে। বিএনপির জন্য খুবই অ্যালার্মিং, কারণ ৫৯ জনের মধ্যে ৪৫ জনই হচ্ছে বিএনপির। তাহলে এবং বিএনপির সাথে জামাত বা আওয়ামী লীগের দ্বন্দ্বে না, আভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রায় ৩০ জন মারা গেছে। তাহলে বুঝতে পারছেন, সামনে যখন নাকি এই যে ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন, মেয়র, সিটি মেয়র নির্বাচন হবে, বিভিন্ন পৌরসভার নির্বাচন হবে, তখন কি অবস্থা দাঁড়াবে? সামলানো যাবে? খুনোখুনি আরো বাড়বে। যেটা বিগত ৭ ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে, তখন দেখা গেছে কয়েকশো, ৩00-৪০০ বা ৫০০ মানুষ নিহত হয়েছে, তার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী তো আছেই। তাহলে এই বিরোধের অবসান না ঘটলে সামনের ইউপি নির্বাচন সংঘাতপূর্ণ হবে। তখন প্রশাসনকে ব্যবহার করা, মাসল শক্তি ব্যবহার করা, এই প্রবণতার কারণে প্রতিপক্ষের সঙ্গে পাল্টাপাল্টি হামলা হবে, প্রতিপক্ষকে উচ্ছেদ করে ভোটের মাঠ বা রাজনীতির মাঠ, নির্বাচনী মাঠ নিজের দখলে রাখার যে সমস্ত কর্মকাণ্ডগুলো হবে, তাতে কিন্তু পরিস্থিতি আরো নাজুক হবে। এই সংখ্যাটা যদি এখনই জানুয়ারি মাস থেকে ১৫ জুন পর্যন্ত যদি ৫৯ জন হয়, তাহলে এই বছরে যদি নির্বাচন হয়, এই সংখ্যাটা
একদম রেকর্ড ছাড়িয়ে যাবে। যখনই ঘোষণা হবে নির্বাচন, নমিনেশন দাখিল করো, তারপর থেকে একই সঙ্গে সংঘাত শুরু হবে। এত পরিমাণ সংঘাত বাড়বে, এই সংঘাত ঠেকানোর অবস্থা কি আইন শৃঙ্খলা বাহিনীর আছে? নানা প্রশ্ন কিন্তু সামনে।